যোগময়পুর গ্রামের জমিদারের মেয়ে পরে এক ভয়ানক পিশাচের কবলে। তারানাথ তান্ত্রিক কি পারবেন তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জগময়পুরের আতঙ্ক। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সাগ্নিক, অন্তরা, আরএনএম অভিষেক, বর্ণিশা, সঞ্চিতা ও অভিযান। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জগময়পুরের আতঙ্ক। বর্ষার আমেজটা তারানাথের কাছে না গেলে উপভোগ করা যায় না। একটা আলাদাই মাদকতা আছে ওনার গল্পের মধ্যে। শুনতে শুরু করলে ওঠা হয়ে পড়ে দাঁড়। তারানাথ পাক্কা মজলিসে লোক। চাঙারি ভর্তি গরম গরম তেলে ভাজার সাথে বাদলার আমেজের গল্পগুলো জমে ভালো। গপ্পবাজ লোক যেমন গল্প শুনিয়ে মজা পায়, তেমনি শ্রোতার পক্ষে ওই গল্পগুলো শুনে মনের মধ্যে যেই পরিমাণ আকর্ষণ তৈরি হয় সেইটা একমাত্র ওই শ্রোতাই জানে। তাই ওই স্থানে আমরা না গিয়ে থাকতেও পারি না। বিশেষত ছুটি ছাটার মতো উপযুক্ত দিন আর নেই আমাদের হাতে। ছুটি পেলে ভালো, নইলে কাজের শেষে বাড়ি ফিরে আমাদের যাওয়া চাই। ওই ভিন্ন আমাদের যেন কোনো গতি নাই। অষ্টপ্রহর খাটুনির গ্লানি দূর করার জন্য আমরা একসাথে যখন ঠাকুরমশাইয়ের বাড়ির ওইখানে উপস্থিত হই, তখন মনে প্রসন্নতা বিরাজ করে। এত কিছু জানার পর এমনি আর কোনো আড্ডাবাজ মানুষই গৃহে বসে থাকবে হাবিত্তেশ করে কি? তাই আমি আর কিশোরী দুই বন্ধুতে স্থির করি যে আজকের সন্ধ্যার দিকটা ওনার বাড়িতেই আড্ডা দেব। আড্ডা দেওয়ার পাশাপাশি গল্প শোনার স্বাদটাও যে পূর্ণ হবে এই কথা জানাই ছিল। পৌঁছে দেখি তারানাথ নিজের কলকেতে টান দিচ্ছে আর জানালার বাইরে তাকিয়ে আছে উদাস মনে। ওনার এইরূপ ভাব আমরা প্রত্যেকবারই দেখি, তাই এখন ওইসব নিয়ে আর কোনো মাথা ঘামাই না। জানি যে এই ভাব আপনা থেকেই যাবে কেটে। আমরা যথারীতি ওনার সামনের মোড়ায় উপবিষ্ট হলাম। উনি চেয়ে থেকে আমাদের বললেন, ও তোমরা যে আসবে কথাই জানাই ছিল। একাই ছিলাম ঘরে বসে বসে, আর কাহাতক সময় কাটে, তাই বাইরে বৃষ্টি দেখছিলাম। সেই সাথেই মনে মনে তোমাদের সান্নিধ্যই চাইছিলাম। তা দেখি মধুসুন্দরী দেবী আমার ইচ্ছেটা রাখলেন। বহুদিন পর ওনার সাথে দেখা হয়েছে, তাই আমি আর কিশোরী দুইজনই শ্রদ্ধাপূর্বক ওনাকে প্রণাম করলাম। উনি ভিতর থেকে হাঁকলেন, চারিমা, এই দেখ তোদের কাকাবাবু এসেছেন। 3 পেয়ালা চা এনে দে তো মা। হেঁসেল থেকে চারি উত্তর দিল, হ্যাঁ দিচ্ছি বাবা। অল্পক্ষণ পরেই চারি এসে 3 পেয়ালা চা দিয়ে গেছে। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে তারানাথ তৃপ্তিসূচক একটা শব্দ করে আমাদের আনা পাসিংশ ধরাবার উদ্যোগ করতে করতে বলল, বুঝলে হে তোমরা, আমি গ্রাম্য ছেলে, গ্রামের অনেক কিছুই দেখেছি। তাই একটা কথা আমার একাকী থাকলে প্রায় মনে হয়, কলকাতায় বর্ষার রূপ নেই, একদম না। এই বর্ষার সাথে পল্লীগ্রামের বর্ষা তুলনাই চলে না। কোথায় সেই ঝমঝম করে নাগাড়ে দিন 2 অবধি মেয়াদহীনভাবে বৃষ্টি হবে, নতুন জলের স্পর্শ পেয়ে মেঠো ব্যাঙের দলগুলো আর্তনাদ করবে খুশির চোটে। না না না, ওই জিনিস বড়ই বিরল। কিন্তু আমি দেখেছি, আমার দেখা বর্ষা বলতে গেলে ওই পাড়াগাঁই শেষ কথা। আর এই দেখো, কই থাকি সেসব ছেড়ে এই কলকাতার অন্ধকার গলির মধ্যে, যেখানে দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার। সেই সাথে নর্দমা থেকে পাঁকের গন্ধ ভেসে আসে। এই হচ্ছে মানুষের ভবিতব্য। কলকাতা কি আর থাকার জায়গা নাকি? দম বন্ধ হয়ে আসে আমার। তাই মাঝে মাঝে ভাবি যে পাড়া গ্রামে গিয়ে বাসা বাঁধব, সেই ঢের ভালো। নইলে এইখানে থাকা আর পোষাচ্ছে না। কথাখানি বলেই উনি সিগারেট ধরিয়ে একটা টান দিলেন। আমরা ওই কথা শুনে প্রমাদ বললাম। রসিকতা করেন ঠাকুরমশাই বেশ অনেকখানি সময়, কিন্তু এখন ওনার মুখ থেকে আমার মনে দৃঢ় ধারণার জন্ম হলো যে উনি মোটেই ঠাট্টার মেজাজে নেই। যদি সত্যিই উনি এই চত্বর থেকে পাত্তারি গুটিয়ে অন্যত্র গমন করেন,
তবে আমাদের শেষ আড্ডার স্থানটিও উঠে যাবে। অনেক কপাল গুনে ঠাকুরমশাইয়ের মতো মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে। উনি চলে গেলে আমাদের মনে দুঃখের অন্ত থাকবে না। ছুটি ছাটার দিনগুলো কি করে কাটবে শুনি। তাই আমি প্রশ্ন করলাম, বারে আপনি যদি চলে যান তবে আমাদের গল্প শোনাবে কে শুনি? আমাদের যে নিত্য আপনার গল্পের প্রয়োজন হয় এই কথা আপনি এতদিনেও বুঝলেন না? আমার কথা শুনে ওনার মুখে সারল্যের হাসি ফুটে উঠল, আর উনি কৌতুক ভরা চোখে আমার পানে চেয়ে রইলেন বেশ কিছুক্ষণ। বলাই বাহুল্য, এই দুর্মূল্য ও রেশারেশির বাজারে তারানাথের হাত একেবারেই খালি। মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে নাকি ঠাকুরমশাইয়ের ভাগ্যই মন্দ, কিছুই বলা যায় না। ওনার আর্থিক ব্যাপারে যখন কিছু বলি দিনকাল কেমন চলছে, তখন তিনি উজ্জ্বল চোখে একটি কথাই বলেন, ওইসব কিছু নয় বিভূতি, পয়সা অর্জন করেছি অনেক। বৈষয়িক মানুষ হলে জমিয়ে ফেলতাম অনেক, কিন্তু সেই সব নিয়ে যাব কি শেষে মৃত্যুর সময়? তার চাইতে আমার দিন চলে যাওয়ার মতো হাতে কিছু থাকলে মন্দ কি? মধুসুন্দরী দেবী আমাকে আশীর্বাদ করে বলেছিলেন যে যতই আমার কষ্ট হোক না কেন, আমার খাওয়া পড়ার অভাব অনটন হবে না কখনোই। আমি আর কিশোরী উভয় এলে মাঝে মধ্যে হাতে করে এইটা সেইটা টুকটাক নিয়ে আসি, আর উনি সেটা পেয়ে গভীর আনন্দ উপভোগ করেন আর আমাদের নিত্য নতুন গল্প উপহার দেন। যাই হোক, আমার প্রশ্নের উত্তরে তারানাথ বলল, ওহ, ছেড়ে চলে যেতে তো মন হয়, কিন্তু ওইখানে গিয়ে আর কোনো লাভ নেই। পৈতৃক ভিটে মাটি কবেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার যে ভাই দুটো ছিল তারা নিজেরাই অন্যত্র সংসার করে নিয়েছে, আর ওইখানে অমূল্য কিছু সম্পদ ছিল। ঠাকুরমশাইয়ের অনেক বইপত্র ছিল, সেগুলো তছনছ করেছে তারাই। আমার কপালে কিছুই জুটল না। এখন আর সেইখানে কিছুই নেই। যতই হোক, গ্রাম আমার রক্তে মিশে আছে। এমন বর্ষায় চৌধুরীদের পুকুরে ছিপ নিয়ে মাছ ধরার যে আনন্দ হোক, সেইটা বলে বোঝানো যাবে না। সেই সাথেই চণ্ডী মণ্ডপে বৃদ্ধ ব্যক্তির খোশ গল্প। এই তো জীবন। জীবনে আর দেখলে কি? আমার যখন 26 কি 27 বছর বয়স, তখন বৃষ্টির রমরমা দেখলেই আমি মাছের টোপ বানাতাম। সেই টোপ অনেক ধরনের, শুনলে অবাক হবে। জলপিশাচ গল্পে তো বলেইছিলাম যে সর্ষে ফুলের মধু দিয়েও মাছ ধরার টোপ বানিয়েছি, সাথে মুগার সুতো থাকতো। আমার ঘরে সর্বদাই ওই মাছগুলো ধরার টোপ নির্মাণ হয়েই থাকতো। তাই নিয়ে তৈরি হয়ে চৌধুরীদের পুকুরে কিংবা আশেপাশের অন্যান্য পুকুরে রাত গভীর হলেই চলে যেতাম মাছ ধরতে। এরই মাঝে কিশোরী প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে মাছ ধরতেন, সব মাছ ধরার কি একই টোপ ব্যবহৃত হতো? এইটা অনেকদিন ধরেই আমার জানার ইচ্ছে। আদৌ না, 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 মাছ ধরার অনেক পদ্ধতি আছে। আমি যার কাছে শিখেছিলাম তিনি আমাকে প্রায় তৈরি করে গেছেন। আমাদের গ্রামে মাছ ধরিয়ে বলে তার বেজায় খ্যাতি ছিল। অনেক জলাশয় আমি তার সাথে মাছ ধরবার জন্য গেছি। বিভিন্ন মাছের টোপ অবধি আলাদা। যেমন তুমি যদি কাতলা মাছ ধরার উদ্যোগ করো, তবে তোমাকে কিছু উপকরণ নিয়ে একটা মিশ্রণ বানিয়ে তবেই কাতলা মাছ ধরতে হবে। এই মাছ ধরার অভ্যাস ছিল বলেই বরাকর নদীর শালবনে যখন মধুসুন্দরী দেবীর আরাধনা করি, তখন আমি পাশের নদী থেকে শোল মাছ ধরে ওইটা পুড়িয়ে নৈবেদ্য রূপে দেবীকে দিয়েছিলাম। যেই সময়ের কথা বলছি তখন বর্ষা নেমেছে। এ আর কলকাতার ঝিরঝিরি বর্ষা নয়, রীতিমতো খাল বিল ভাসিয়ে ধান ও পাট ক্ষেত ভাসিয়ে জল নেমেছে। অন্ধকার রাত্রির ওই আঁধারের মধ্যে মাছ ধরার আগের মুহূর্তে আমি টোপ নির্মাণ করছিলাম। বাড়ির সমস্ত মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তারা জানেই আমি মাছ ধরে বাড়ি ফিরি ভোর রাতের দিকে। তা আপনি তো অনেক তন্ত্রমন্ত্রের উৎস প্রণালী জানতেন, তাহলে সেসব প্রয়োগ করেই তো মাছ ধরতে পারতেন। তাহলে তো অত কিছু বানিয়ে সময় নষ্ট করতে হতো না। মন্ত্র পড়ে
বলি যখন মাছ খালি বড়শি গিলবে তখন? তারানাথ হেসে উঠল। তারপর প্রফুল্ল মুখে কিশোরীর পানে চাইল, তারপর বলল, ছেলে মানুষের মতো অপ্রাসঙ্গিক কথা বলছো হে কিশোরী। আরে আমি মন্ত্র পড়ে মাছ ধরলে সে তো অনেক ধরতেই পারি, কিন্তু নির্জন রাত দুপুরে ওই যে কচু বনের ভিতরে একাকী বসে মাছ ধরার জন্য অপেক্ষা করার মাদকতা আছে, সেইটা তুমি যতক্ষণ না ওইখানে গিয়ে নিজে উপলব্ধি করবে ততক্ষণ আমি বোঝাতে পারবো না। যাই হোক, তা সেইবার মাছ আছে বেশি কোন পুকুরে সেই খবর আমার একজন গ্রামের বন্ধু নারায়ণ বলে গেল। নারায়ণ আমার বাল্য বন্ধু, বেশিরভাগ সময় সে আমার সঙ্গেই মাছ ধরার কাজটা সারে, কিন্তু কিছুদিন ধরে আমি প্রায় একাই যেতাম ওই উদ্দেশ্যে। পাশে বসিয়ে গল্প করবার মতো ইচ্ছেটা আমার একেবারেই ছিল না। যাই হোক, নারায়ণের কাছে খবর পেয়ে আমিও পুরোপুরি প্রস্তুত। ইচ্ছে চৌধুরীদের পুকুরে যাব। পুকুরের পাশেই একটা একচালার ভগ্নপ্রায় পুরনো মন্দির। ওইটা অবশ্য একটা কালী মন্দির ছিল। অনেক দিন আগে ওইখানে পুজো টুজো হতো, অন্তত আমার বাল্যকালে তো আমি সেটাই দেখেছি। কিন্তু পুরুত ঠাকুরের অভাবে ওই মন্দির বিগ্রহশূন্য অবস্থায় শুনশান হয়ে পড়ে আছে। শোনা যায় আগের পুরোহিত নাকি মৃত্যু আসন্ন বুঝতে পেরে মাঝরাত্রের দিকে বিগ্রহটি নদী গর্ভে বিসর্জন করেন। তবে বলা বাহুল্য, বিগ্রহ বিসর্জন হলেও ওইখানে যে দেবী এখনো বিদ্যমান সেইখানে আমার গ্রামের অনেকে বিশ্বাস করত। অনেকেই ওই মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল ছিল। পৌষ মাসে কালী পুজোর সময় ছোট্ট করে একটা ঘট পুজো হয়, অনাড়ম্বরভাবেই মায়ের উপাসনা হয়, কিন্তু ওইখানে দলে দলে লোক ভিড় করে। মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, যে যা মানত করে তাই দেবী শোনেন। অনেকবার আমি নিজে দেখেছি মন্দিরের কার্নিশের ওপর এলো চুল ফেলে একটা শ্যামবর্ণা মেয়েকে বসে থাকতে, পা দুলিয়ে। সাধারণ মানুষ অবশ্য দেখতে পাবে না, কিন্তু আমি দেখতে পেয়েছি। দেখলাম ঠাকুরমশাই মূল প্রসঙ্গ থেকে অন্যত্র চলে যাচ্ছে, তাই আমি আগের প্রসঙ্গ টেনে ওনাকে বললাম, আচ্ছা মাছ ধরার ব্যাপারটা কি হলো সেটা বলুন। হ্যাঁ, ভালো মনে করিয়েছ। হ্যাঁ, অন্যদিকে কথা চলে যাচ্ছিল। তো আমি সরঞ্জাম আর লণ্ঠনটা বাগিয়ে গোড়ালি অবধি জল ভেঙে একটু ঘুর পথেই রওনা দেওয়ার জন্য এগিয়েছি, কারণ সোজাসুজি গেলে অনেকটা সময় অতিবাহিত হবে। তাই তখন আমার প্রকৃত দীক্ষা হয়নি, সদ্গুরু পায়নি তো তেমন। তাই দীক্ষা বলতে পূর্ণ দীক্ষার কথাই বলছি, কারণ গুরুর আমাকে কোনো বীজ মন্ত্র প্রদান করেননি। দীক্ষাগুরু সাধককে একটা মন্ত্র দেন, যেটা অনর্গল জপ করে যেতে হয়, কিন্তু নিম্নভিত্তিক কিছু ক্ষমতা আছে। ওই যে আগেই বলেছি, আশু বিপদের সম্ভাবনা আমি আগে থেকেই টের পাই। এগুচ্ছি নিজের মনে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে। তখন সমান লয়ে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, মাঝে মাঝে ঈশান কোণের দিকে বিদ্যুৎ ঝলকে আশপাশ বেশ ভালো দেখা যাচ্ছে। ঝিঁঝি পোকা আর অন্যান্য কীট পতঙ্গের ডাক এই সময় প্রখর হয়ে উঠছে। আমার অবশ্য তাতে কোনো হেলদোল নেই। একাকী পথ চলার ভয় অনেকদিন হলো কেটে গিয়েছে। আর আছে মায়ের গান, কারণ আমি সেই সময় অনেক সাধুসঙ্গও তো করেছিলাম। এইরকম অন্ধকারযুক্ত পরিবেশে আমি অনেক সময় বনে বাদাড়ে শ্মশানে মশানে ঘুরে বেরিয়েছি। তন্ত্রবিদ্যার প্রয়োগের জন্য অনেক উপকরণও সংগ্রহ করার কাজেও বিভিন্ন জায়গায় গিয়েছি। একবার একটা চাঁড়ালের হাড় নিয়ে গভীর রাতে ফিরেছি, আর যেইখানেই আমি সাধনা করেছিলাম ওই হাড় নিয়ে সেই স্থানের ভয়াবহতা এতই বেশি, ওই স্থানের গল্প শুনলে ভয় লাগে। আমি আমার সাধন জীবনে একজনকে দেখেছিলাম কোনো দিক বিচার না করেই একটা জটিল সাধনায় বসে গিয়েছিল সে।
ওই সাধনা যদি সে সম্পূর্ণ করতে পারত তাহলে অনেক ক্ষমতার অধিকারী হতো এবং ক্রমেই সাধনার উচ্চস্তরে উঠে যেত। কিন্তু বিধি বাম, তাই ওই সাধকের মনে যে পরিমাণে লোভ আর পাপ প্রবৃত্তি ছিল, তাতে যে ওই সাধনায় যে সফল হবে না, এই কথাটা আমার চাইতে আর কেউই ভালো জানত না। আমি ব্যাপারটা গুরুত্ব বুঝতে পেরেছিলাম, মনে ভয় জন্মেছিল, কি জানি কি হয়। এইটা ওই বারুইপুরের শ্মশানের ঘটনা। অনেকগুলো বছর তখন কেটে গেছে, আমি সাধন পথে আছি। প্রায় দেখা করতাম আর দেখতাম সেই উপকরণগুলো নিয়ে কিসব মন্ত্র আওড়াচ্ছে। কিন্তু একদিন দেখি যে সে মরে পড়ে আছে, আর তার পাশেই তালপাতার খগের কলম লেখা অনেকগুলো কথা, সম্পূর্ণ সংস্কৃতে। ওইখানে লেখা ছিল যে মন্ত্র শেষ হওয়ার পর ওই দেবীকে নিজের শরীরের কিছুটা রক্ত দিতে হবে। আর জপ শেষ করে ওই সাধক উঠে গিয়েছিল। সে বেমালুম ভুলে গিয়েছিল যে তার একটি ক্রিয়া তখনও বাকি। তাই উঠে যেই মাত্র আসন ত্যাগ করেছে, অমনি তার ওপর ওই ক্রুদ্ধ দেবীর দূতরা আক্রমণ করেছে। প্রথমেই বলেছি, আত্মরক্ষার বর্মে সামান্যটুকু ফাঁক পেলেই তোমাকে তারা নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করবে। তার মধ্যে সে আর যে ভুলটা করেছিল সাধনার সময়, নির্দিষ্ট সংখ্যক জপ করার পর নিয়ম হচ্ছে ওই দেবীকে নিজের স্থানে ফিরিয়ে দেওয়া। এই ঘটনার পরেই আমার জীবনে আরেকটি ঘটনা ঘটে, যার সাথে এর অনেক মিল আছে। এই জন্য মূল ঘটনা শুরুর আগে এইটা তোমাদের বলে রাখলাম, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কি বুঝলে তো? কথাটা বলে তারানাথ স্বভাবসিদ্ধভাবেই একখানা পাসিং শো ধরিয়ে বাইরের দিকে চেয়ে রইল। ঠাকুরমশাইয়ের ওইরূপ ঘন ঘন সিগারেট খাওয়া দেখে আমাদের বনদ্ধি ধূমপানের জন্য তাগিদ দিচ্ছিল। আমরা ছুতো খুঁজছিলাম। তারানাথ শুধু আমাদের প্রাণে চেয়ে মৃদু হেসে বললেন, দাঁড়াও, আমি আরেক দফা চায়ের কথা বলে আসি, আধ ঘন্টা পরে ফিরছি। হ্যাঁ, বসো। বলেই উনি আমাদের ধূমপানের সুযোগ করে দিয়ে ভিতর বাড়ির পানে চলে গেলেন। বাইরে মৃদু এলোমেলো বাতাসের সঙ্গেই হচ্ছিল বৃষ্টি। সেই দেখতে দেখতে আমরা উভয় বাইরে দাঁড়িয়ে ধূমপানের পর্ব সেরে যখন বৈঠকখানায় তক্তাপোষের ওপরে আরাম করে বসলাম, তখনও তারানাথ ফেরেননি। উনি ঢুকলেন একেবারে চারিকে নিয়েই, চারির হাতে চায়ের পেয়ালা। চা খেতে খেতে উনি আবার শুরু করলেন, হ্যাঁ, তো যেটা বলছিলাম, এইসব দেখা ছেলে আমি, ফলেই আমার মনে ভয় জিনিসটা একেবারেই নেই। ক্রমেই আমি ওই পুকুর পাড়ে পৌঁছে গেলাম। পুকুর পাড়টা এই সময় বেশ ফাঁকা ফাঁকা, জনপ্রাণীর চিহ্ন অবধি নেই। তো মাঝ আকাশে মেঘের আবরণ ঢেকে গেছে চাঁদ, ঘন ঘন বজ্রপাতের তীব্র শব্দ। তা আমার ভালোই লাগছিল। ভাবছিলাম যে যাক, এই সময় যখন কেউ আমাকে বিরক্ত করবার নেই, তখন গাব গাছের তলায় বসে ঘন্টা তিনে কাটিয়ে যদিও কিছু নাও পাই, তবু আমার আপত্তি নেই, কারণ সদ্য তখন দেশে ফিরেছি। দেশের হাওয়া বাতাস কতজন সাধকের কপালে জোটে। অবশ্য আমি যে ফিরেছি 1 সপ্তাহ হতে চলল, কিন্তু গ্রামে প্রবেশের পরেই আমার মনটা একরকম খচখচ করতে শুরু করেছিল। মনে হচ্ছিল একটা আশু বিপদের সম্মুখীন আমি হতে পারি। শুরুর দিকে এইভাবে থাকলে বেশ কিছুদিন ছিল না, কিন্তু এই নির্জন নদীর কিনারে বসে থেকে আমার মনে আবার ওই অমঙ্গলদায়ক চিন্তাটা কেন জানি না মাথা ছাড়া দিয়ে উঠল। কিছুই বোধগম্য হলো না। আমি ওইসব চিন্তা মাথা ঝাড়া দিয়ে একটা নির্দিষ্ট স্থানে বসে আপন মনে গুনগুন করে শ্যামা সঙ্গীত গাইছি আর বড়শির ডগায় ভালো করে টোপটা লাগাচ্ছি। মাছ যে ওই পুকুরে আছে সেইটা আমি টোপ ফেলার আগেই বুঝতে পেরেছিলাম। জলে কিলবিল করছে বড় বড় রুই কাতলা, মরিগেল প্রমুখ। জলের উপর তাদের ঝাপটার ফলে সৃষ্টি হচ্ছে তরঙ্গের, শুনেও শান্তি। আমি বড়শির মাথায় টোপ গুঁজে ফেলে দিলাম জলের উপর ছিপখানা।
টুপ করে শব্দ হলো। বসে আছি তো বসেই আছি, এমন সময় অতি দূর থেকে শুনতে পেলাম মৃদু মেয়েলি কণ্ঠের ডাক। উত্তেজিতভাবে ওই মেয়েটি বলছে, খোকা, খোকা আয়, ফিরে আয় খোকা, যাসনে বাবা, যাসনে বাবা, যাসনে। ব্যাস ওইটুকুই। তবু শব্দটা ইতিউতি প্রতিধ্বনিত হচ্ছিল, আর নেই কোনো দিকে সেই শব্দ। আমার মনে হলো এই রাতে দুপুরে কার খোকা তার মায়ের কথা না শুনে মায়ের নাগালের বাইরে চলে যাচ্ছে। এইসব ভাবছি পুনরায় সেই একই শব্দ। প্রথমটা ভেবেছিলাম যে ভুল শুনেছি, কিন্তু যখন কান খাড়া করে শুনলাম পুরোটা, আর দেখলাম যে সত্যি সত্যি একজন অল্প বয়সী স্ত্রীলোক তার খোকাকে ধরবার জন্য দৌড়ে এগিয়ে যাচ্ছে, তখন আমার চোখ আর কানের বিবাদ ভঞ্জন হলো। কিন্তু সত্যি কথা যদি বলি, স্ত্রীলোক ছিল, কিন্তু ওই স্ত্রীলোকটি যাকে খোকা বলে সম্বোধন করছিলেন সে নেই। আর ওই মেয়েটি কিন্তু আদৌ সদবা নয়, কুমারী, বিয়েই হয়নি। বয়স অবশ্য বিয়ের হয়েছে, দেখতে শুনতে সম্ভ্রান্ত শ্রেণীর মনে হল, তবে তাকে কখনো আমাদের গ্রামে দেখিনি, এই প্রথম নজরে পড়ল সে। তবে বলতে হবে, দেখতে অপরূপ সুন্দরী, টানা টানা দুই চোখে একটা ব্যাকুলতা ফুটে উঠেছে। আবার পরক্ষণেই চেয়ে দেখি যে চোখ মুখের দৃষ্টি কিন্তু সমান উদ্বিগ্ন। সে সামনের দিকে হাত বাড়িয়ে অনির্দিষ্টের পথে এগিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, আর শূন্যকে আঁকড়ে ধরার প্রাণপণ চেষ্টা করছে। কেউ যেন ওই মেয়েকে ইশারায় তার আত্মীয়ের রূপ ধরে ছুটিয়ে নিয়ে চলেছে। আমার কিছু করার আগেই ওই মেয়েটি ক্রমেই দৃষ্টিসীমার বাইরে চলে গেল। কিন্তু ওখানেই শেষ নয়, তখনও বাকি ছিল কিছু। অল্প দূরেই আরেকটা কণ্ঠে শুনলাম বয়স্ক ব্যক্তির গলা অবশ্য। উনি এই জল গাদা ঠেঙিয়ে মেয়েকে ধরার জন্য আকুল হয়ে কম্পমান কণ্ঠে বলছেন, ওরে পারুল, শোন, শোন রে, রাত বিরাতে কোথায় যাচ্ছিস? ওই পথ যে ভালো নয় মা, ফিরে আয়, ফিরে আয় বলছি। আপনি তখন কি করলেন ঠাকুরমশাই? মনের কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম ঠাকুরমশাইকে। উনি একটু চিন্তিত হয়ে বললেন, করবো আর কি, মাছ ধরা তখন আমার লাটে উঠেছে। বাপ মেয়ের ওইভাবে ছুটোছুটি দেখে কি আর ওইভাবে বসে থাকা যায়? আমার মনটা সমানভাবে উদ্বিগ্ন হয়ে উঠল। যে পথে ওরা গিয়েছিল সেইটা সোজা শ্মশানের পথে চলে যাচ্ছে, আর রাত বিরেতে শ্মশানে যে যেতে নেই গৃহী মানুষদের, এই কথাটা কি তারা জানে না? এমনটাই আমি তখন মনে মনে ভাবছি। মেয়েটা ওই ভদ্রলোকের নাগালের বাইরে চলে গেছেন, কিন্তু ব্যক্তি বয়সজনিত কারণে অনেকখানি ছুটোছুটি করার ফলেই হয়তো অল্পতেই হাঁপিয়ে ওইভাবে বসে পড়লেন জলের মধ্যে, আর হাপুস নয়নে কান্নার রোল তুললেন। আমি আর থাকতে না পেরে তার কাছে চলে গিয়ে আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম। ওই ব্যক্তি মারাত্মক অবাক হয়ে প্রায় হাউমাউ করে ভয় পেয়ে কান্নার গতি আরো বাড়িয়ে বললেন, কে আপনি? আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। ঈশ্বর, অন্তত অন্তত আমাকে প্রাণে বাঁচতে দিন। আমি ওনার অবস্থা দেখে বুঝলাম ব্যক্তিটি সত্যিই মানসিকভাবে বিপর্যস্ত। আমি ওনাকে অভয় দিয়ে বললাম, আরে আপনি চিন্তা করবেন না, আমি কোনো চোর ডাকাত নই, আমি এই গ্রামেই থাকি। আপনার কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারেন স্বাচ্ছন্দ্যে। আমি এইখানকার বাসিন্দা তারানাথ চক্রবর্তী। আমার কথা শুনে আমার প্রতি আশ্বস্ত হলেন তিনি, এবং আমার বাড়িয়ে দেওয়া হাত ধরে উঠে বসতে তিনি সক্ষম হলেন। আমার কাছে লণ্ঠন ছিল, সেই লণ্ঠনের আলোটা উস্কে দিয়ে ওনার মুখের সামনে ধরলাম। দেখি উনি তখনও ভয়ে সিটিয়ে আছেন। বয়স দেখে মনে হলো ওই 50-এর মাঝ বরাবর। দেখতে শুনতে বেশ সুপুরুষ, কিন্তু সাম্প্রতিক চিন্তাগুলো যেন
ওনার আত্মপ্রত্যয়ের ভাবটা অনেকখানি কমিয়ে দিয়েছিল। আমি বহুদিন বহুবিধ মানুষের সংস্পর্শে থাকার পর মানুষ চেনার ক্ষমতা ভালোই রপ্ত করেছি। তো ওনার অসহায় অবস্থা দেখে আমার খুব মায়া হলো। আমি তখনই ওনার সাথে বেরিয়ে পড়লাম ওনার মেয়ে পারুলকে খুঁজতে। উনি কিন্তু বেজায় ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন। পথে যতক্ষণ ওনার সঙ্গে আমি ছিলাম ততক্ষণ উনি শুধুই বলেছিলেন, ঠাকুরমশাই, আমার মেয়েটি কই? ওর কিছু হলে যে আমি নিজে বাড়ি ফিরে কাউকে মুখ দেখাতে পারবো না। দয়া করে খুঁজে দিন। আপনি আপনি যা চাইবেন আমি সাধ্যের বাইরে গিয়ে আপনাকে করে দেব। এই অবস্থায় তুমি বলো বিভূতি, কি সান্ত্বনা আমি দেব? আমি তাই চুপচাপ আন্দাজের অপর পথে হেঁটে যাচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল যে মেয়েটি বেশি দূর অবধি যেতে পারেনি। বলাই বাহুল্য, আমার কথাই সম্পূর্ণভাবে সত্যি হলো। মেঠো পথে দিয়ে হেঁটে যাওয়ার সময় মন্দিরটা পড়ল। ওই সেই মন্দির, ওই বিগ্রহশূন্য কালী মন্দির। কেই মনে হলো আর না এগিয়ে আমি ওইখানে ঢুকে গেলাম মায়ের নাম করে। অবশ্য মেয়ের বাপকে বললাম তিনি যেন বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন। ভিতরে তখন ঘুটঘুটে অন্ধকার, আর সিঁদুর মাখানো বেদির ওপর জ্বলছে তেলের প্রকাণ্ড প্রদীপ। ওই প্রদীপের আলোয় অল্প অল্প আশেপাশে যাচ্ছে। আমি ভিতরে গিয়ে অন্ধকারে অভ্যস্ত চোখে ইতিউতি চেয়ে দেখবার পর আর্তনাদ করে উঠলাম। প্রসঙ্গত বলে রাখি, ওই মেয়েটির বাবার নাম ছিল হরিহর সেন। আর্তনাদের সময় আমার মুখ থেকে ওনার নামটা বেরিয়ে এল। উনি আর আমার নিষেধ মানলেন না। সোজা মায়ের মন্দিরের ভিতরে গিয়ে প্রায় মাটিতে হাঁচড়ে হাউমাউ করে কেঁদে ফেললেন ও বিলাপধ্বনি শুরু করলেন। ও রে পারুল, ও রে, তোর কি হলো রে মা? তোর কি হলো? এই সময় তারানাথের কথার মাঝে কিশোরী বলল, দাঁড়ান ঠাকুরমশাই, আপনি কিছু ভুলে যাচ্ছেন। ব্যাপারটা কি হলো? আপনি কি দেখে ওইভাবে আর্তনাদ করে উঠলেন? আমরা ধোঁয়াশার মধ্যে রয়ে গেলাম। তারানাথ শেষ হয়ে আসা সিগারেটে শেষ টানটা দিয়ে ছাইদানি রূপে ব্যবহৃত নারকেলের মালায় দগ্ধীভূত সিগারেটটা গুজে বললেন, আমি ওই মন্দিরের ভিতরে প্রথম ঢুকেছিলাম, আর ঢুকে প্রদীপের আলোর উৎস সন্ধান করতে গিয়ে দেখি ওইখানে একটু আগে দেখা হরিহরবাবুর মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে। ডান হাতটা সামনের দিকে তুলে সে শুয়ে আছে বেদির নিচে, আর প্রতিক্ষণে তার গভীর নিঃশ্বাস পড়ছে। উনি আকুল হয়ে কেঁদে কেটে একসাথ। আমি তখন মনে সাহস জুগিয়ে হরিহরবাবুকে অভয় দিলাম। এই রাত দুপুরে কাঁদবেন না, মেয়েকে বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে শুইয়ে দিন। আমি দাঁড়ান, গরু গাড়ি ডাকছি। উনি রইলেন ওইখানে মেয়েকে আঁকড়ে, আর আমি মন্দির থেকে কিছুটা দূরেই রাখাল বলে একটি ছেলে আছে, তার গরুর গাড়ি ডাকতে চললাম। গরুর গাড়ি নিয়ে যখন ফিরছি তখন রাত প্রায় ফুরিয়ে এসেছে। ভাগ্য সুপ্রসন্ন যে বৃষ্টিটা তখন একেবারে ধরে এসেছে। আমি ওনাকে ও ওনার মেয়েকে গাড়িতে তুলে দিচ্ছি, এমন সময় উনি আমার দুই হাত ধরে ধরা গলায় বললেন, আপনি সজ্জন ব্যক্তি। আমার এইখানেই একটা বাগান বাড়ি আছে, ওইখানেই সপরিবারে উঠেছি। আপনি চলুন না। এই সময় আপনি ফিরে যান, আমি ওই বেলায় গিয়ে দেখে আসব। কোনো চিন্তা নেই, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। আমি তো আছি, আর ঈশ্বর আছেন যখন, তখন দুশ্চিন্তা করবেন না। গরুর গাড়ি করে ওনারা চলে গেলেন, আর আমিও ভোর হয়ে আসছে দেখে ওই দিনের মতো মাছ ধরা বন্ধ করে নিজের বাড়ি ফিরে চললাম। বেলা তখন 10টা হবে। হঠাৎ শুনি আমাদের দুয়ারের সামনে কেউ যেন ডাকছে চড়া গলায়, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আছেন বাড়িতে? তখন সবে আমি জব সেরে উঠেছি। গলার স্বরটা আমার পরিচিত বলেই মনে হলো। বাইরে বেরিয়ে দেখি কালকের সেই আগন্তুক হরিহর সেন। আমাকে দেখা মাত্রই উনি নমস্কার করলেন, তারপর বললেন, এই যে ঠাকুর মশাই, আপনি কথা দিয়েছিলেন আমার বাড়িতে যাবেন,
তাই আমি এসেছি আপনাকে নিতে। আপনার যদি সময় হয় তবে আমার ওই বাগান বাড়িতে দয়া করে এবার পায়ের ধুলো দিন। প্রকাশ্য দিনের আলোয় দেখি ওই ভদ্রলোক কেতাদুরস্থ বেশভূষা পরেছেন, আর ওনার বেশভূষা ও পরিমার্জিত কথা শুনে বড় মানুষ বলেই মনে হয়। আমি ওনাকে সাদর অভ্যর্থনার সাথে নিজের অতিথিশালায় নিয়ে গিয়ে বসালাম। নিজে তৈরি হয়ে পোঁটলা নিয়ে মিনিট 5 পরে বেরিয়ে পড়লাম। ওই গরুর গাড়ি করে ওনার বাগান বাড়ি যেতে সময় লাগলো বড় জোর 20 মিনিট। ঠাকুরমশাই, আমার নাম হরিহর সেন। আমি থাকি জগময়পুরে। ওইখানেই আমার পৈতৃক জমিদারি আছে। আমার পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে এসে জমিদারি পত্তন করেন। ওইখান থেকে আমাদের জমিদারি পথ চলা শুরু। ওইখানে আমাদের বেশ কিছু প্রজা আছে। আমরা দিন 3 হলো এখানে এসেছি ডাক্তারের পরামর্শে হাওয়া বদল করতে। ডাক্তারের কথা শুনে আমার একটু বেশ অবাক লাগলো। বোধহয় আমার অবাক হবার এই অভিব্যক্তি আমার মুখে ফুটে উঠেছিল। তাই অর্থপূর্ণ দৃষ্টিতে ওনার পানে আমি চেয়ে রইলাম। নীরবতায় ওনার কাছে অর্থবহ হয়ে উঠল। তাই উনি নিজে থেকেই বলে উঠলেন, আসলে আমার একটি কন্যা রয়েছে, ওর নাম পারুল। গতকাল যাকে আপনি সচক্ষে দেখলেন, তার বয়স 17 হতেই এক অদ্ভুত ব্যারাম হয়েছে। কেমন কেমন যেন কথা বলে। কাল রাতেই তো দেখলেন আপনি, মাঝরাতে খোকা বলে কিভাবে বাইরে পালিয়ে গেল। যখন আমার হইচইয়ে ঘুমে চটকাটা ভাঙলো, তখন আমিও তার পিছু নিলাম। দেখুন দেখি, আমার অবিবাহিত মেয়ের খোকা এলো কি করে শুনি। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এইটা তো শুধু একটা নিদর্শন মাত্র, কিন্তু জগময়পুরেও এর ব্যতিক্রম হলো না। আমার অত শান্ত কন্যা এইভাবে চঞ্চল হয়ে যাচ্ছে, তাই দেখে আমি আমার ওইখানকার প্রসিদ্ধ ডাক্তারকে ডাকলাম। তিনি এসে কিছুই বুঝতে পারলেন না, শুধু কয়েকটা ঘুমের ওষুধ দিলেন এবং দেখাশোনা করতে বললেন। আর সেই সাথেই মাস কতকের জন্য বললেন যে বাইরে থেকে যেন হাওয়া বদল করিয়ে আস। সবকিছুই আমি শুনলাম, কিন্তু এইখানে এসেও গতিক সুবিধার মনে হচ্ছে না। সেটা তো দেখলেন। আমার মনে হলো কালকে আপনাকে দেখে, আপনি সৎ ব্রাহ্মণ। যদি আপনার আশীর্বাদ আমার কন্যার মাথায় পড়ে, তবে যদি সে সেরে ওঠে তাহলে খুব ভালো হয় ঠাকুরমশাই। বেলা বাড়তেই আপনাকে নিতে চলে এলাম। আজকের দিনটা আপনি আমার অতিথি হয়ে থাকুন, কারণ আমার কন্যা যতক্ষণ না ভালো হয় ততক্ষণ আমার চিত্ত প্রশান্তি ঘটবে না কিছুতেই। কথাটা শুনলাম, কিন্তু যতক্ষণ অবধি ওই মেয়েকে না দেখি ততক্ষণ কিছুই তো বোঝার জো নেই, কারণ রাতের আঁধারে তেমনভাবে দেখতে পাইনি। আমি কিছু উত্তর না দিয়ে নির্বাক হয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে চললাম। গরুর গাড়ি থেকে যখন নামলাম তখন দেখি সামনেই একটা অট্টালিকা সম বাড়ি। বাড়িটা প্রাচীর দিয়ে ঘেরা। মূল ফটকে একজন বর্ষা হাতে পাইক শ্রেণীর লোক দাঁড়িয়ে আছে। আমি আর হাবিবুর বাবু যখন প্রবেশ করতে যাচ্ছি তখন সেই পাইক আমাদের দেখে সেলাম করল। বাড়ির ভেতরটাও বেশ সুন্দর। বাগান বাড়ি বোধহয় একেই বলে। মোরাম বিছানো রাস্তার 2 ধারে সুন্দর বাগান, আর উৎকৃষ্ট মানের ফুলের সৌরভে পরিবেশ আমোদিত হচ্ছে। মনের এই খচখচানি ভাবটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। মনে হলো কোনো কিছু যেন ঠিক নেই। এইখানে অতি সত্বর কিছু খারাপ জিনিস ঘটবেই ঘটবে। আমি ওনার পিছু পিছু বৈঠকখানার ঘরে প্রবেশ করলাম। বাড়ির ভিতর প্রবেশ করেই আমার মনে হলো অমঙ্গল ভাবটা যেন আরও বেশি করে বৃদ্ধি পেল। সেই ভাবের তীব্রতা এতই যে আমি থিতু হয়ে বসে থাকতে পারছিলাম না। তাই আঙুলের কর গুণে মা কালীর ধ্যান মন্ত্রটা আউড়ে ইতিউতি চাইলাম। ফলে পরিবেশ অনেকটাই ঠান্ডা হলো। আমার সামনে বসে থাকা ওই হরিহর বাবু অবধি বসে থাকতে থাকতেই উফ বলে কেঁপে উঠলেন। ঠাকুরমশাই, আপনি এই কথাটা এক বা একাধিক গল্পে বলেছিলেন। ওই কালী মন্ত্রের প্রক্রিয়ার কথাটা, কিন্তু এইবার ওইটার ফলে কি হয় সেটা যদি বলেন। তারানাথ এতক্ষণ এক চিলিম তামাক সাজতে সাজতে গল্প বলছিলেন। এইবার সেইটায় টান দিয়ে উত্তরে তিনি বললেন, আমরা যেহেতু সাধক শ্রেণীর মানুষ,
সাধনা করে কিছু ক্ষমতা পেয়েছিলাম। তাই আমার মনে হয়েছিল যে ওই বাড়ির পরিবেশে কিছু একটা খারাপ বিরাজ করছে। ওই শক্তি আমাকে বারবার চলে যেতে ইশারা করছে। অনেক রকমভাবেই অপশক্তি তার বিরুদ্ধ পক্ষকে উক্ত করার চেষ্টা করে, কিন্তু আমি যেই তখন আমার সিদ্ধ মন্ত্র মা কালীর ধ্যান করে গুণে আওড়ালাম, তখন ধীরে ধীরে মা আমার প্রার্থনা শুনে পরিবেশ থেকে ওই অশুভ শক্তির প্রভাব হ্রাস করতে সাহায্য করলেন। আর তাৎক্ষণিকভাবে যদিও এই শক্তির প্রভাব কমতে থাকলে একটা ঠান্ডা বাতাসের সাধক ও সাধকের সামনে উপবিষ্ট প্রাণীকে স্পর্শ করে যায়। কিন্তু হরিহরবাবুকে দেখলাম যে উনি হচ্ছেন শক্ত ধাতের মানুষ, তাই ওনার ওপর ক্ষীণ প্রভাব কাজ করছে। যাই হোক, আমি ওনাকে বললাম, এবার আপনি মেয়েকে নিয়ে আসুন, আমি দেখি। আর ব্যাপারটা একটু গণনা করা দরকার, নইলে আমার কাজে অসুবিধা হতে পারে। উনি সম্মত হলেন এবং আমার নির্দেশ মেনে মেয়েকে আনতে নিজেই উঠে ভিতরে চলে গেলেন। সে আমাকে প্রণাম করল। আমি তাকে সামনে বসিয়ে নিজের দৃষ্টি দ্বারা কপাল নিরীক্ষণ করতে লাগলাম। দেখেই মনে হলো যেন তার কপালের ভিতর কিছু একখানা লেখা ফুটে উঠেছে। মেয়েটি ও তার বাবা কিন্তু নির্বিকার মুখে বসে আছে। মেয়ে চলে যাওয়ার পর উনি আমার পানে উদ্বিগ্নভাবে চেয়ে রইলেন। ওনার প্রশ্ন ভরা মুখ দেখে আমি বললাম, চিন্তা নেই, আমি সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু এখনই সবটুকু বলতে পারছি না বা বলছি না। তবে তার আগে আপনি আমাকে বলুন তো, আপনার মেয়ে কি কোথাও গিয়েছিল এইখানে আসার আগে? ওইখান থেকে জিনিসটা তার সঙ্গে চলে এসেছে। এখন নানাবিধ উৎপীড়ন সহ্য করতে হচ্ছে তাকে। এই মেয়েকে যদি বাঁচাতে চান তবে ওইখানে যেতে হবে, নইলে আমার পক্ষে কিচ্ছুটি করা সম্ভব নয়। ভালো করে মনে করুন তো। আসলে ঠাকুরমশাই, আমি ব্যস্ত মানুষ, সর্বদা কাছারি নিয়ে আমাকে পড়ে থাকতে হয়। আপনি তো জানেন কম কাজ নেই জমিদারি। আমার সেই সকাল থেকে শুরু করে রাত অবধি হিসেবের খাতায় মন থাকে। সেখান থেকে অবসর পেলে না কন্যার খবর রাখবো। তবে এইটুকু বলতে পারি, সেদিন সন্ধ্যার দিকে যখন আমি হিসেবের গড়মিল দেখছি, তখন আমার স্ত্রী মেয়ের অস্বাভাবিক আচরণের খবরটা দেয়। তার কথা শুনে আমি তখন জানতে পারি এত কিছু। এর বেশি উনি কথা শেষ করতে পারলেন না। প্রথমে ভৃত্য এসে কলকেটা আমার সামনে রেখে গেলেন, আর দ্বিতীয়ত দরজার বাইরে থেকে একজন স্ত্রীলোকের কণ্ঠে ভেসে এলো, ঠাকুর মশাই, আমি আমি জানি সমস্ত ব্যাপারটা। হরিহরবাবু উঠে গিয়ে ওনার গৃহিণীকে হাত ধরে ঘরে প্রবেশ করালেন। দুইজন কর্তাগিন্নি আমার মুখোমুখি একসাথে বসলেন। ওইভাবে কাঁদতে দেখে আমি বড়ই বিব্রত হলাম এবং আশ্বাস দিয়ে বললাম, মা জননী, আপনি কাঁদবেন না। ঠাকুরকে ডাকুন, উনি সর্বশক্তিমান, এক লহমায় সব ঠিক করে দেবেন। নেন, বলুন তো আমাকে, আপনার কন্যার কবে থেকে এইসব শুরু হয়েছে? কি কি লক্ষণ দেখে আপনি বুঝলেন যে আপনার কন্যার মানসিক অবস্থা সুস্থ নয়? আমার কন্যা পারুল, এইমাত্র যাকে আপনি দেখলেন, সে দিব্যি সুস্থ স্বাভাবিক 4-5টা মেয়ের মতোই ছিল। তার বই পড়ার প্রতি অগাধ মন। বেশিরভাগ সময়ই সে বই পড়তো নিয়ে নিজের ঘরে মশগুল হয়ে থাকত। আমি ভেবে কুল কিনারা পেতাম না যে এত বই নিয়ে সে কি এমন পড়ছে। কিন্তু ইদানিং মেয়েকে বলতে শুনলাম তন্ত্র সম্বন্ধে অনেক গুহ্য কথা। খেতে বসে অবসরে তন্ত্র ব্যতীত কোনো কথাই নেই তার মুখে। সন্ধ্যের সময় ঘরে দীপ জ্বালাচ্ছি, এমন সময় সে ওই অসময়ে এমন এমন কথা বলতো যেগুলো গৃহী বাড়ির জন্য একেবারে অমঙ্গলজনক। আমি প্রায় তাকে ধমক দিতাম এবং বলতাম যে ওইসব কথা সর্বদা বলতে নেই। এমনকি তার কাছে কিছু তন্ত্রের বইপত্রও পেয়েছিলাম। কে যে তাকে ওইগুলো জোগাড় করে দিত কে জানে। আমার কর্তা
মেয়ের প্রতি অনেক দুর্বল ছিলেন। মুখ থেকে বেরোবার মাত্রই তিনি ওর ইচ্ছা পূর্ণ করতেন। কিন্তু উনি জানেন না, ওই ইচ্ছে পূরণ করাটাই যে আমাদের মেয়ের মধ্যে সর্বনাশের বীজ বপন করে দিচ্ছিল আমাদের অজান্তেই। সেই খবর কি উনি জানতেন ঠাকুরমশাই? আচ্ছা ঠাকুরমশাই, বই পড়া কি অন্যায়? জ্ঞান আহরণের জন্য সব বই সমানভাবে প্রযোজ্য বলেই আমি মনে করি। তাই মেয়ের আবদার পূরণ করতে সেইগুলো এনে দিতাম। আমার মেয়ে একেই অন্য কারুর মতো নয়, একাকী থাকার প্রবণতাই ওর বেশি। বাইরে থেকে ভেসে আসছিল একটা মিষ্টি সুবাস, হয়তো বাগানের কোনো ফুলের। ওনার গৃহিণী পুনরায় প্রসঙ্গটা ধরলেন এবং বললেন, কার্তিক মাসের দিকে আমার দিদির বাড়ি বারুইপুরে আমরা সকলে গিয়েছিলাম। আমার মেয়ে অবধি আমাদের দলে ছিল। ওইখানে দশম মহাবিদ্যার এক দেবীর মন্দির আছে। ওইখানে অনেকেই পূজাদি দেন। মন্দিরের পাশেই কাশী মিত্তিরের শ্মশান ঘাট। ওইখানে সন্ধ্যার দিকে আমরা দল বেঁধে ডালি নিয়ে মায়ের পুজো দেব বলে যাই। সকলের হাতেই ডালি। আমার মেয়ে লাইনে দাঁড়িয়েছিল। আসছি বলে সেই মেয়ে মন্দিরের উল্টো দিকে চলে গেল। আর ওই সময় মন্দিরে ছিল বেজায় ভিড়। ভিড়ের মধ্যে কই যে সে মিলিয়ে গেল তাকে আর দেখতে পেলাম না। মানুষজন দৃষ্টিসীমার বাধা হয়ে দাঁড়ালো। মন্দিরের উল্টো দিকে শ্মশান ঘাট। আমার মাথায় তখন বিদ্যুৎ খেতে গেল। আমি তখন আমার বড় দিদি রত্নার হাতে ডালি দিয়ে বেরিয়ে এলাম আর মন্দিরের উল্টো দিকে শ্মশান অভিমুখে রওনা দিলাম। একই দিকে আমি স্ত্রীলোক একাকী কি করে প্রবেশ করি বলুন? ভিতরে একরাশ আঁধার ঘুটঘুট করছে আর ধুনির কাঠ ফাটার পট পট শব্দ হচ্ছে। গাছ গাছালিতে পূর্ণ অঞ্চল। আমার কেমন ভয় করতে লাগলো। বাইরে দাঁড়িয়ে দেবীর নাম স্মরণ করতে করতে অপেক্ষা করছি। মিনিট 5 পর নত মুখে আমার মেয়ে বেরিয়ে এলো গুটি গুটি পায়। আমার মাথা তখন গরম হয়ে গেছে, তাই কোনো কিছু ভাবনা চিন্তার অবকাশ না রেখেই দিলাম এক থাপ আর ধমকের সুরে বললাম, পোড়ামুখী মেয়ে, এই সময় ওইখানে চুল খুলে যেতে হয়? চল চল আমার সাথে। তারপরেই অবাক হলাম, দেখি যে মেয়ের চুল আমি ভালো করে বেঁধে দিয়েছিলাম, কিন্তু শ্মশান থেকে বেরিয়েই তার ওই কি দশা হলো। পরনের শাড়িটা ঠিকঠাক ছিল, কিন্তু তার চুল এলো করে খোলা। আমার ভয় লেগে গেল। আমি হাত দিয়ে তার থুতনিটা তুলে ধরলাম। দেখি মেয়ের চোখ দুটো টকটকে লাল। আমার বিস্ময়ের অন্ত রইল না। আমি ওখান থেকে বাড়ি ফিরে ক্রমেই আমার মেয়ের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলাম। সে মাঝরাতের দিকে ঘুম থেকে উঠে কি সব আবল তাবল বকে, আমার কিছু বোধগম্য হয় না। প্রায় সে খোকা খোকা বলে চেঁচিয়ে কেঁদে ওঠে। এখন আপনি বলুন, আপনি বলুন আমার কি করণীয়? কলকাতায় পুনরায় গোটা ঘটক টান দিয়ে বললাম, বুঝেছি। তবে আমাকে ওইখানে একবার যেতে হবে। ওই বারুইপুরের দশমহাবিদ্যার ওই শ্মশান পরিবেশ খুবই ভয়ঙ্কর। তাই ওইখান থেকেই মনে হয় কিছু একটা হয়েছে। আপনি একটা কাজ করুন, জমিদারবাবু, কন্যাশুদ্ধ ওইখানে আমাকে নিয়ে চলুন। বাকি কাজটা আমি দেখে নিচ্ছি। আমার মেয়ের যাতে ভালো হয় তার জন্য অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছি। আপনিও একবার শেষ চেষ্টাটুকু করে দেখুন। ওই দিনের মতো ওইখান থেকে আমি বিদায় নিলাম। কিন্তু সন্ধ্যার দিকে পুনরায় যখন বিগ্রহশূন্য কালী মন্দিরের বাইরে গেছি, তখন মনে হলো যে কেউ যেন আমার পিছু নিয়েছে। পিছু ফিরে দেখি যে কোনো শরীরী মানুষ নয়, সে হচ্ছে সম্পূর্ণ অশরীরী মানুষ। তার অবয়বটা আমার চোখের সামনে ভেসে উঠতেই আমি তাকে চিনতে পারলাম। বারুইপুর শ্মশানের সেই যে সাধক নিজের
হঠকারী সিদ্ধান্তের জন্য পথভ্রষ্ট হয়ে সাধনার ভুল করার জন্য মৃত্যুবরণ করেছিল, সে আমার পানে দাঁড়িয়ে আমার দিকে সম্পূর্ণ জিজ্ঞাসাপূর্ণ চাহনি নিক্ষেপ করে সে বলল, তারানাথ, তুই ওই মেয়েকে কিছুতেই উদ্ধার করতে পারবি না। সাধনা পূরণ হয়নি আমার। ওই মেয়ের শরীর ধারণ করে আমি আমার সাধনা পূরণ করব, তারপর আবার জীবন ফিরে পাবো। তুই আমার পথে বাধা দিতে আসলে পথের কাঁটা তুলতে আমার বেশি দিন সময় লাগবে না, মনে রাখিস। নিজের ইচ্ছে চরিতার্থ করার জন্য অন্যের ক্ষতি করা মহাপাপ। ওইটুকু দুধের শিশুর সাথে তোর এইরূপ কূট অভিসন্ধি করাটা একেবারেই অন্যায়। আমাকে পথ থেকে উৎখাত যদি করতে চাস তবে চেষ্টা করেই দেখ, আমার কোনো আপত্তি নেই। আমি শুভ শক্তির উপাসক। নিজের জীবনের শেষ অবধি যেটুকু ক্ষমতা সঞ্চয় করেছি তাই দিয়ে। ঠিক আছে, দেখা যাবে কে জয়ী হয়। আমি তখনই হরিহরবাবুর বাড়িতে গেলাম। হরিহরবাবুর বৈঠকখানায় আমাকে দেখে উনি প্রায় লাফিয়ে উঠে বললেন, এই যে ঠাকুরমশাই, আপনি কিছু সংবাদ আছে? আপনার মেয়ে পারুল এখন কি করছে? আগে সে তো বাড়ির ভিতরেই আছে। কেন, ডেকে আনবো? উত্তর দেবে কি কো? তার আগেই বাড়ির ভিতর থেকে শুনলাম হইচইয়ের শব্দ। মেয়েটি ঘুমাচ্ছে আর সে ধীরে পায়ে বেরিয়ে আসছে, আর তার চোখে অমানসিক রাগ ফুটে বেরোচ্ছে। আমি প্রায় দিশেহারা হয়ে দেখি তার হাতে একটা ধারালো কাস্তে, তার চোখে খুনি দৃষ্টি। সে আমার দিকে দ্রুতগামী হয়ে দৌড়ে আসছে, তার চোখ দুটো রক্ত জবার মতো লাল। আমি তখন পথে একটু আগে দেখা ওই সাধকের অস্পষ্ট মূর্তি দেখতে পাচ্ছি। আশপাশটা কেমন যেন স্যাঁতস্যাঁতে আর কটু গন্ধতে ভরে উঠেছে। বাতিগুলো প্রায় নিভু নিভু। ওই মেয়ে যেইভাবে রোখ নিয়ে আমার পানে এগিয়ে আসছে, তাতে আমার মনে শঙ্কা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেল। ওই মৃত সাধক ঘরের একদিকে চেয়ে আছে, আর মেয়েটির ভিতর অপর একটি নারীর আত্মা ভর করেছে। কিন্তু ওই আত্মার মধ্যে নিজের কূট ইচ্ছে প্রেরণ করছে সেই সাধক। আমি অন্ধকার অভ্যস্ত চোখ চেয়ে দেখি অন্ধকারের মধ্যে তাকে বাড়ির দাসীরা চেপে ধরেছে, আর সকলের হাত থেকে নিজেকে ছাড়ানোর অভিলাষে ওই শান্ত মেয়ে পারুল কি মরণাবন্ন শব্দ করছে। ওই বীভৎস হুঙ্কার সাধারণ মানুষের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, আমি তখনকার মতো মধুসুন্দরী দেবীর বীজ মন্ত্র পড়ে নিয়ে তার মাথায় হাত রাখতেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর দৈবক্রমে আলোটাও চলে এলো। আলোয় দেখি সকলেই থরথর করে কাঁপছে, ভয় সকলের চক্ষু স্থির। আমি বললাম, জমিদার বাবু, আপনি দ্রুত বারুইপুর যাওয়ার ব্যবস্থা করুন, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। আমি দেখেছি এইসব থামাতে গেলে আমাকে একটা ক্রিয়া করতেই হবে, নইলে যে আপনার মেয়ের দ্বারা জাগিয়ে তোলা আত্মারা এসে পুরো বংশটা ধ্বংস করে ছাড়বে। মনে রাখবেন, এটা কিন্তু অবহেলার জিনিস নয়। তন্ত্রবিদ্যার দ্বারা যেরূপ মানুষের ভালো করা যায়, তেমনই ইচ্ছা করলে ওই বিদ্যা প্রয়োগ করে সাধারণ মানুষের ক্ষতিও করা যায়। আর সদ্গুরু ছাড়া এইসব প্রয়োগ আগুন নিয়ে খেলার সমান। আপনার এই কন্যাটি বই থেকে পড়া তন্ত্রবিদ্যা শ্মশানে প্রয়োগ করে নিজের অজান্তেই দুইটি দুষ্ট আত্মাকে সঙ্গে করে নিয়ে এসেছে। তাই এখন তাকেই একটা ক্রিয়া করে ওই আত্মাকে নিজের লোকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বিরুদ্ধ শক্তি কিছুতেই যেতে চাইবে না, অনেক ঝড়ঝাপটা আসবে, তাই মানসিকভাবে প্রস্তুত থাকুন। কিন্তু এইটুকু আশ্বাস দিতে পারি, যদি আমরা নিয়ম মেনে সব কিছু করি তাহলে প্রাণ রক্ষা হয়ে যাবে এই যাত্রায়। আমার কথা শুনে সকলেই নির্বাক। তারা কোশমিনকালেও এই ধরনের কথা শোনেনি। সাধারণ মানুষ শ্মশান তন্ত্রমন্ত্র এইসব কথাগুলোকে এড়িয়েই চলে। কিন্তু যখন জমিদারবাবু শুনলেন তার কন্যাই সব কিছুর মূলে দায়ী, তখন তিনি কান্নায় ফেটে পড়লেন। যাই হোক, পরদিন অনেক ভোরের দিকে অন্যরা সপরিবারে গিয়ে আমার সঙ্গে যাবেন বলে স্থির করলেন। আমি বললাম, দেখুন,
সম্পূর্ণ কাজটাই যেহেতু শ্মশানে হবে, তাই ওইখানে মেয়েদের না যাওয়াই ভালো। আপনি আর আপনার ওই কন্যাটি থাকলেই হবে, কারণ নানাবিধ ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। তাই বলছি, আমরা যখন হরিহরবাবুর বাগান বাড়ি ছাড়ি তখন ভোরের বেলা, সূর্য উঠে গেছে পূর্ব সীমান্তে। ক্ষীণকায় আলোক রশ্মির তেজ ছড়িয়ে পড়ছে গ্রামের উপর। ঝাগড়া গাছগুলোর মাথায় অনর্গল পাখির কিচিরমিচির ঘোষণা করছে সকালের। কালকের পর থেকে পারুলের জ্ঞান ফেরেনি। পারুল গরুর গাড়িতে তার মায়ের কোলের উপরে মাথা গুজে আছে, এমনভাবে যেন মরার মতো ঘুমোচ্ছে। আমরা ক্রমে গ্রামের পথ ছেড়ে ফেরিঘাটের দিকে চললাম। বারুইপুর পৌঁছলাম আমরা রাতের দিকে। পাঁচই দেখে মিলিয়ে নিয়েছি যে পরের দিন প্রশস্ত রয়েছে, শুক্লপক্ষ পড়ছে। আমার মতে ওই দিনের যজ্ঞটাই সবচেয়ে বেশি। ঠাকুরমশাই, ওই দিন আপনি কাকে কাকে নিয়ে গিয়েছিলেন? কিশোরী, আমি যখন ওনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরোই তখন প্রায় রাত হয়ে এসেছে। চন্দ্রগ্রহণে ওই কাজটা করা উচিত ছিল। আমি যখন বেরোচ্ছি তখন ওনার মানে হরিহরবাবুর স্ত্রী মুখে আঁচল চাপা দিয়ে অনর্গল কান্নাকাটি করেই যাচ্ছেন। বলাই বাহুল্য, ওনার গাত্রবন্ধন করে রেখেছিলাম আর বলেছিলাম, দেখুন ইন্দুবালা দেবী, যতক্ষণ না আমরা ফিরি ততক্ষণ এই তুলসীর মালায় এক মনে বিষ্ণুর নাম জপ করুন, কারণ উপাসনাস্থলে কোনো অপদেবতা ঢুকতে পারে না। কুশের আসন পেতে ওনাকে জপে বসিয়ে আমি আর আমার সাথে ওনার মেয়ে আর হরিহরবাবুকে একসঙ্গে বাইরে বেরিয়ে এলাম। মেয়েটি তখন কি সজ্ঞানে ছিল ঠাকুরমশাই? এই যে বললেন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। অজ্ঞান হয়েছিল বই কি, কিন্তু অল্প আধো চেতনা তার মধ্যে ছিলই। ওই অবস্থায় আমরা বারুইপুরের মন্দিরের শ্মশানে গিয়ে শুরু করি কাজ। যেদিন আমরা পৌঁছাই ওই দিন আমি আগের থেকে স্থান নির্বাচন ও আসন তৈরি করে রেখেছিলাম, ফলে কোনো সমস্যা হয়নি। গিয়ে ধুনি জেলে আমি শুরু করলাম গুরুমন্ত্র। জপ করছি মনে মনে। হরিহরবাবু হাত জোড় করে ইষ্টকে স্মরণ করছেন। এমন সময় সামনে শায়িত মেয়েটি উঠে আমার পানে চেয়ে রইল। আমি শুধু চোখ খুলে ওর পানে চেয়ে রইলাম। আমার মুখে মন্ত্র চলছে অনবরত। ওই মেয়েটির চোখে অন্য কারুর চাহনি। সে আমাকে বলল, বন্ধ কর এইসব, নইলে আমি তোকে শেষ করে দেব। আমি পারছি না, আর এইসব সহ্য করতে পারছি না। বন্ধ কর, বন্ধ কর। হরিহরবাবু ভয় পেয়ে পারুল নামে চিৎকার করে ওইখানেই নিজের আসন ত্যাগ করে মেয়েকে হাত বাড়িয়ে ধরতেই যাচ্ছিলেন, কিন্তু আমি ইশারা করে তাকে বারণ করলাম। আর এইখানে আসার আগেই আমার সঙ্গে ওনার কথা হয়ে গিয়েছিল। বলেছিলাম যেই করেই হোক উনি যেন আমার আজ্ঞা অমান্য না করেন। আমি মন্ত্রের আরও জোর বাড়ালাম এবং শেষ পর্যন্ত মাটির সরা রাখা ধনির গুঁড়ো এক চিমটে নিয়ে আগুনে দিতেই আগুনটা কয়েক ধাপ বেড়ে গেল। মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে। প্রবল ঝড় উঠল সেই সময়। গাছপালা সব কিছুই ওই সময় নড়ে উঠছিল। আর তখনই ঘটল একটা ব্যাপার। অবশ্য এই ব্যাপারটা আমার চোখেই পড়ল কেবল। সব কিছু থেমে গেল এক লহমায়। আমি দেখলাম মন্দিরের চূড়োতে যে ত্রিশূল ছিল সেইখান থেকে একটা নীলচে বৈদ্যুতিক আলো ঠিকরে বেরিয়ে এসে মেয়েটির শরীরের মধ্যে যেতেই মেয়েটি আড়ষ্ট হয়ে ইতিউতি ছটফট করতে লাগলো। আর ওই সাধকের ওই আত্মাটাও বিরামহীনভাবে আর্তনাদ করতে করতে কালো কুণ্ডলীর মতো হয়ে আগুনে মিলিয়ে গেল। আমি তখন প্রশ্ন করলাম ওই আত্মাকে, যে পারুলের দেহ অধিকার করেছিল, তাকে বললাম, তুই এই মেয়েকে কেন ধরেছিস? কি তোর অভিপ্রায়? আমার সংসার ওই সাধক উজাড় করেছে। নিজের সাধনার জন্য সে আমাকে নিজের উপাস্যের কাছে বলি দিয়েছিল, কিন্তু যখন তার নজর আমার শিশুপুত্রের উপর পড়ে এবং সে তাকেও মেরে ফেলে, তখন আমি তাকে নিষ্ঠুরভাবে হত্যা করি। কিন্তু মরেও সে আমার উপর নিজের আধিপত্য মন্ত্র বলে বজায় রাখে। ওই মেয়েটি যখন একা আসে তখন ওই সাধক আমাকে নিজের শক্তি দ্বারা ওই মেয়েটির শরীরে সঞ্চালিত করে। আমিও হন্যে হয়ে ওইখানে নিজের খোকাকে খুঁজি, যদি পাই। কিন্তু এই জন্মে আমার খোকাকে আমি পেলাম না খুঁজে। শেষের কথাটা ওই মা আকুল অভিব্যক্তির সঙ্গে বলেছিল,
কান্না মিশ্রিত ধরা গলায়। হরিহরবাবু বিষণ্ণ মুখে তাকিয়েছিলেন। আমি ওনার মেয়ে ওনার হাতে তুলে দিয়ে বললাম, আপনার মেয়ে বিপদমুক্ত এখন সম্পূর্ণভাবে। ওকে আপনারা নিয়ে যান। দিন কতকের জন্য বিশ্রাম পেলেই ও সুস্থ হয়ে উঠবে। ঠাকুরমশাই, আজকে যদি আপনি না থাকতেন, তবে আমরা যে নিজেদের কিভাবে সান্ত্বনা দিতাম সেটা জানি না। ও সব কিছু না, আমি নিমিত্ত মাত্র। সব কিছুই তো ইষ্ট করেছেন। বাড়ি ফিরে যান আর সুখে গৃহের কাজ করুন। আপনার মেয়ের ওপর থেকে কালো ছায়া একদম সরে গেছে। এখন আপনি নিশ্চিত। কিন্তু মনে রাখবেন, অতি কৌতূহল যে বিপদ ডেকে আনতে পারে সেটা কিন্তু নিজের চোখে দেখলেন। তারানাথ গল্পের সমাপ্তি টানল। বেশ কিছুক্ষণ নীরবতা, কারোর মুখে কোনো কথা নেই। পরিবেশের কিছুটা বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে। আমি রাশ হালকা করার জন্য হেসে বললাম, কিশোরী, গল্পটা কেমন শুনলে? কিশোরী বেশ বিমনা হয়ে গিয়েছিল। আমার কথা শুনে সে হঠাৎ দারুণ চমকে উত্তর দিল, আহ, এই গল্পটা শুনলাম দিব্যি, তবে গাঁজাখুরি গল্প বটে, তবে এইসব ব্যাপারে ঠাকুরমশাইয়ের এলেম আছে, এটা মানতেই হবে। ঠাকুরমশাইয়ের চোখটা রাগে জ্বলে উঠল। উনি চটে উঠে বললেন, পাষণ্ড, হ্যাঁ? আসবে গল্প শুনতে, তখন দেখবে মজা। গল্প যদি অবিশ্বাস করো, তবে আমার গল্প শোনার জন্য বারংবার ছুটে আসো কেন? হ্যাঁ, আমি এতক্ষণ ধরে গাল গল্প করলাম নাকি? বলেই উনি স্থান ত্যাগ করে বৈঠকখানায় পদার্পণ করলেন। আর আমরাও গুটি গুটি বর্ষার মধ্যে জলকাদা ঠেঙিয়ে বাইরে বেরিয়ে এলাম। শুনছিলেন লেখক অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন জগময়পুরের আতঙ্ক। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।